আমার কপালটাই পোড়া। জন্মের পর বাবা আমার মুখটা পর্যন্ত দেখলাম না। পথে পথে ঘুরেই দিন গেল আমার, এখন অব্দি আমার ঠাঁইটাই মিলল না। আরে আরে, কে তুই? এই মেয়ে, আমার বাগানে ঢুকেছিস কেন? হ্যাঁ, তুই আবার আমার বাগানের ফুল চুরি করতে এসেছিস নাকি? মা, তুমি সবসময় মানুষকে সন্দেহ করো। অচেনা অজানা একটা মেয়ে হঠাৎ কেন তোমার বাগানের ফুল চুরি করতে আসবে? আর মেয়েটাকে দেখে তো টোকাইয়ের মতো লাগছে। ও তোমার বাগানের ফুল দিয়েই বা কি করবে? যাই হোক, কে গো তুমি মেয়ে? দাদা বাবু, আমার নাম পল্লবী, আমি ফুটপাতেই থাকি। আর দাদা বাবু, আমি এখানে ফুল চুরি করতে আসিনি গো। আসলে সকাল থেকে কোনো কাজ পাইনি, আর পেটে খাবারও যায়নি, তাই ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। ও, তুমি ভেবো না, চলো আমাদের বাড়িতে, আমি তোমাকে খাবার দিচ্ছি। এ কথা বলে মোহন পল্লবীকে নিয়ে তাদের বাড়িতে যায়। আর মোহনের এসব কাণ্ড দেখে মোহনের মা রাগিনী ভীষণ রেগে যায়। আর মোহন পল্লবীকে বাড়িতে নিয়ে গিয়ে কিছু খাবার খেতে দেয়। দাদা বাবু, আপনি সত্যি অনেক ভালো। কতদিন থেকে যে এমন ভালো খাবার চোখে দেখি না। আজ আমি পেট ভরে খাবার খাবো। আচ্ছা খাও, আমি ঘরে চলে গেলাম। মা, ওর যদি কিছু লাগে তবে দিও। মোহন ফুলপুর নামের একটি শহরে তার মাকে নিয়ে থাকতো। এই মা, এই, আমার বাড়ির এতগুলো খাবার খেলি, আমি তো তোকে এমনি এমনি ছেড়ে দেব না। আমার ছেলে সাথে ছিল বলে আমি তোকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এখন তো আর আমার ছেলে নেই। যা, চুপচাপ আমার রান্নাঘরের বাসনগুলো মেজে দে। রাগিনীর কথায় পল্লবী রান্নাঘরের বাসনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে। পল্লবীর এমন পরিষ্কার কাজ দেখে রাগিনীর মাথায় একটা বুদ্ধি আসে। আরে বাহ, এই মেয়ে তো দেখছি কাজে খুব পারদর্শী। একে যদি কৌশলে আমার বাড়িতে কাজে রাখতে পারি তাহলে তো সুবিধাই হবে। সংসারের এত কাজ আমি আর একা হাতে সামলাতে পারছি না। এই মেয়ে শোন, আমার বাড়িতে ঝিয়ের কাজ করবি, তোকে দুবেলা খাওয়াবো, আর বাড়ির স্টোর রুমে তোকে থাকতেও দেবো। কি? আপনি কি সত্যি বলছেন? সত্যি আপনি আমাকে কাজে রাখবেন কর্তামা? আমার কোনো অসুবিধা নেই, থাকা খাওয়া হলে আমার আর কোনো অসুবিধা নেই কর্তামা। পল্লবীর কথায় রাগিনী মনে মনে বেশ খুশি হয়, আর পল্লবীকে ঝিয়ের কাজে রাখে। আর পল্লবী থাকা খাওয়ার বিনিময়ে রাগিনীর বাড়ির সব কাজ করে থাকে। তবে মাথা গোঁজার ঠাঁই পেয়ে পল্লবী বেশ খুশি ছিল। মা, ও মা, চলো না কোথাও ঘুরতে যাই। সেই কতদিন থেকে আমরা মা ছেলে কোথাও ঘুরতে যাই না। মা, শহরের পাশে রূপসা নদীর তীরে সাদা সাদা কাশফুল ফুটেছে। চলো মা, আজ বিকেলে কাশফুল দেখতে যাই। আজ বিকেলে আমার কোনো কাজ নেই। তুই না মোহন আর বড় হলি না, চিরদিন বাচ্চাদের মতোই থেকে গেলি। আচ্ছা বাবা, যাব, আমি তোর সাথে ঘুরতে যাব। তোর আবদার কি আমি কখনো ফেলতে পারি? হ্যাঁ, তুমি তো আমার লক্ষ্মী মা। তবে তুমি আমার আরেকটা আবদার রেখো মা। আজ আমাদের সাথে পল্লবীকেও নিয়ে যাব। মেয়েটা সারাদিন বাড়ির কাজ করে, কোথাও যেতে পারে না। আর পল্লবী সাথে গেলে তোমারও ভালো হবে মা। মোহনের এমন কথায় রাগিনী আর না করতে পারে না। এরপর বিকেল হতেই মোহন রাগিনী ও পল্লবীকে নিয়ে কাশবনে ঘুরতে যায়। আর ঘুরতে গিয়ে তারা ভীষণ মজা করতে থাকে। কিন্তু হঠাৎই পল্লবী পা ফসকে রূপসা নদীতে পড়ে যায়, আর জলের স্রোতে ভেসে ভেসে চলে যেতে থাকে। পল্লবী, পল্লবী, মা, ও মা, এটা কি হলো? পল্লবী যে ভেসে চলে যাচ্ছে, এখন আমি কি করি? দাদা বাবু, আমাকে বাঁচান দাদা বাবু, আমি যে ভেসে যাচ্ছি। ও দাদা বাবু, বাঁচান আমাকে। এসব কথা বলে পল্লবী চিৎকার করতে থাকে। আর পল্লবী জলের স্রোতে ভাসতে ভাসতে অনেক দূর চলে যায়। আর অনেক দূর যাওয়ার পর পল্লবী নদীর মাঝখানে একটি আঙুর গাছ দেখতে পায়। আর তারপর পল্লবী আঙুর গাছের গোড়ায় উঠে বসে। উফ বাবা, জোর বাঁচা বেঁচে গেলাম। আজ না জানি আমার কপালে কি ছিল, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। একটা নদীর মাঝে আঙুর গাছ, আর এই আঙুর গাছে দেখি থোকা থোকা গোলাপি আঙুর ধরে আছে। দেখে একেবারে জিভে জল চলে এলো। এসব কথা বলে পল্লবী আঙুর গাছ থেকে গোলাপি আঙুর পেড়ে নেয়। অমনি গোলাপি আঙুরগুলো গোলাপি শাকচুন্নিতে পরিণত হয়। আর শাকচুন্নিকে দেখে পল্লবী ভীষণ ঘাবড়ে যায়। তবে তুই আমার ফাঁদে পা দিলি। অনেকদিন থেকে মানুষ খাই না রে, আজ মজা করে তোকে খাবো। এসব তুমি কি বলছো? তুমি আমাকে খাবে কেন? আর আমি তো আঙুর ছিলাম, আর আঙুর থেকে শাকচুন্নি হলো কি করে? আমি হলাম আঙুর গাছে গোলাপি শাকচুন্নি। আর এই আঙুর গাছে যেগুলো গোলাপি আঙুর আছে, এগুলো কোনো আঙুর নয় রে, এগুলো তো মানুষ ধরে টপ মাত্র। আর এসব গোলাপি আঙুরই আমার অস্তিত্ব। কোনো মানুষ এসব আঙুর ছিঁড়লে আমি প্রকট হই।
তবে যাই হোক, তোর কপালে তো দেখছি সিঁদুরও নেই, তুই তো দেখছি কুমারী। তবে ভালোই হলো, আমি আবার কোনো বিবাহিত মানুষকে খেতে পারি না। সিঁদুরে যে আমার বড্ড ভয়। যাই হোক, তোকে আর কে বাঁচাবে? কেউ তো তোকে আর বিয়েও করতে পারবে না। আহারে, বিয়ের আগেই তোকে মরতে হলো। কষ্ট পাস না, আর তুই আমার কবল থেকে বাঁচতে পারবি না রে। এসব কথা বলে গোলাপি শাকচুন্নি খিলখিল করে হাসতে থাকে। আর এদিকে পল্লবী ভয়ে একেবারে ঘাবড়ে যায়। আর তখনই সেখানে মোহন আসে। তুই ভুল করছিস শাকচুন্নি, তুই পল্লবীর কিছুই করতে পারবি না, কারণ আমি যে সবটা শুনে ফেলেছি। পল্লবী, তুমি ভয় পেও না। এসব কথা বলে মোহন তার হাত কেটে পল্লবীকে সিঁদুর পরিয়ে দেয়। আর অমনি গোলাপি শাকচুন্নি অদৃশ্য হয়ে যায়। আপনি কি করলেন দাদা বাবু? আমাদের যে বিয়ে হয়ে গেল, আপনার মায়ের সব শুনলে যে আমার আর রক্ষে থাকবে না দাদা বাবু। তুমি ভয় পেও না পল্লবী, আমি সব সময় তোমাকে রক্ষা করব। যেভাবে শাকচুন্নির কবল থেকে তোমায় বাঁচালাম, এভাবেই মায়ের আক্রোশ থেকে তোমাকে রক্ষা করব। এরপর মোহন পল্লবীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর মোহন রাগিনীকে সব ঘটনা খুলে বলে। না, এই বিয়ে আমি কিছুতেই মানি না। একটা ঝিকে আমি আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না। মা, তুমি না মানলেও আমি মেনে নিই, আর পূর্বের মতো তুমি আমার এই সিদ্ধান্তটাও মেনে নাও মা। ছেলের এমন কথায় রাগিনী আর না করতে পারে না। পল্লবীকে ছেলের বউ হিসেবে রাগিনী মেনে নেয়। আর পল্লবীও সুখে শান্তিতে সংসার করতে থাকে। না, এই বাড়িতে তো একটা টয়লেটও নেই। এখন এই রাত্রিবেলা আমি কোথায় টয়লেট করতে যাব? এই ওঠো, ওঠো বলছি, ওঠো। এই বলে প্রিয়াঙ্কা তার স্বামী অবিনাশকে ডাকতে লাগলো। ওর স্বামী অবিনাশ উঠে বলল, আরে আরে, কি হলোটা কি প্রিয়াঙ্কা? এত রাতে আমাকে তুমি কেন জাগিয়ে তুললে? আরে আরে, আমার খুব জোরে টয়লেট পেয়েছে, এখনই চলো, নয়তো কিন্তু আমি এখানেই করে দেব। আরে বাবা, তোমার পেয়েছে তো তুমি যাও না। আমার কেন ডাকছো? তোমাদের বাড়িতে তো কোনো টয়লেটও নেই, অন্ধকারে যেতে আমার খুব ভয় করে। চলো চলো আমার সাথে। প্রিয়াঙ্কা জোর করে অবিনাশকে ঘুম থেকে উঠালো। অবিনাশ একটি টর্চ নিয়ে প্রিয়াঙ্কার সাথে অন্ধকারে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এলো। প্রিয়া জঙ্গলে টয়লেট করতে বসে পড়লো, আর অবিনাশ পাশে টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকলো। উফ, এসব আমায় কি কি করতে হচ্ছে? করতে তো হবেই, বাড়িতে যখন টয়লেট নেই তখন বিয়ে করেছো কেন? হ্যাঁ, বিয়ে করার আগে এসব কথা মনে ছিল না? প্রিয়ার এমন কথায় অবিনাশ কিছুই মনে করে না, সে টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকে। তবে বিয়ের আগে প্রিয়াঙ্কা অবিনাশকে শৌচালয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, আর অবিনাশ তার বাবা হরিহরকে এ কথা বলেও ছিল। কিন্তু এই শুনে তো তিনি ভীষণ রেগে গেলেন। কি, এই কথাটা তুমি মুখে কি করে আনলে? এই বাড়িতে কোনোদিনও শৌচালয় হবে না। এই শুনে অবিনাশ চুপ করে যায়। অবিনাশ আর প্রিয়াঙ্কা কলেজে একসাথেই পড়তো। আসলে প্রিয়াঙ্কা ছিল শহরের মেয়ে, তাই ওর এসব অভ্যেস নেই। ও সব সময় রাতেই টয়লেটে যায়, তাই ওর জন্য এই সমস্যাটা অনেক গুণ বেড়ে যায়। সব সেরে প্রিয়াঙ্কা আর অবিনাশ দুজনেই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা প্রিয়াঙ্কা তার শাশুড়িকে বলল, মা, বাড়িতে টয়লেট না থাকার জন্য আমাকে রাতে বাইরে যেতে হয়, এর জন্য কি কোনো ব্যবস্থা করা যাবে না? তুমি সকাল সকাল আমার সাথেই চলে যেও, তোমার রাতে যাওয়ার কি দরকার বৌমা? আরে মা, আপনিও যে কি বলেন না, টয়লেটের প্রেসার কি কাউকে জিজ্ঞেস করে আসে? আর তাছাড়া আমার ছোটবেলা থেকেই রাতেই টয়লেট করার অভ্যেস। তখনই সেখানে প্রিয়াঙ্কার শ্বশুর এসে বলল, তবে অভ্যাসটা বদলাতে হবে বৌমা, এই বাড়িতে কোনোদিনও শৌচালয় হবে না। আর তাছাড়া এই গ্রামে তো কারোর বাড়িতেই কোনো শৌচালয় নেই। কই, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। প্রিয়াঙ্কা সেখানে আর কোনো কথা বাড়ালো না। প্রিয়াঙ্কা এই কথাটা বারবার অবিনাশকে বললেও অবিনাশ বলল, শোনো প্রিয়াঙ্কা, আমি বাবার উপরে কোনো কথা বলতে পারবো না। এই শুনে তো প্রিয়াঙ্কার সব আশা ভেঙে গেল। হে ভগবান, এ আমি কোন বাড়িতে বিয়ে করেছি? হ্যাঁ, এর থেকে তো কুমারী থাকা অনেক ভালো ছিল। এরপর প্রিয়াঙ্কা ফোন করে তার মাকে সব কথা জানায়। এতে করে তিনি বললেন, শোন মা, এই জন্য তো আর আমি তোর সম্বন্ধটা ভাঙতে পারি না। আর তাছাড়া ছেলেকে তো তুই নিজেই পছন্দ করেছিস। আরে মা, এখন কি তুমিও আমাকে এভাবে কথা শোনাবে? এদেরকে রাজি করানোর কিছু তো একটা আইডিয়া দাও। জঙ্গলে গেলে যে অনেক বিপদ হতে পারে। আর আর তাছাড়া যদি কোনো পোকামাকড় কামড়ে দেয় তখনই প্রিয়াঙ্কার ভাই অলোক এসে তার মায়ের কাছ থেকে ফোনটা নেয়।
আর বলল, দিদি, আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি। দিদি, তুই একটা টেন্ট শৌচালয় কিনে নে। টেন্ট শৌচালয়? সেটা আবার কি? আরে দিদি, আমরা যখন ট্যুরে যাই তখন শৌচালয়ের জন্য তো ওটাই ব্যবহার করি। আর তাছাড়া ওই টেন্টের সাথে একটা ব্যান্ডও পাওয়া যায়, যা ব্যবহার করা আর ক্লিন করা খুবই ইজি। অলোকের এমন আইডিয়া প্রিয়াঙ্কার খুবই ভালো লাগে, তাই সে অনলাইনে দেখতে শুরু করে। আরে বাহ, এটা তো দারুণ জিনিস, কিনে নেই। এরপর প্রিয়াঙ্কা টেন্ট অর্ডার করে দেয়। পরের দিনই ডেলিভারি ম্যান ডেলিভারি দিয়ে যায়, কিন্তু হরিহর সেটা দেখে নেয়। আরে বৌমা, এটা এটা আবার কি? ডেলিভারিটা একটা বাক্সের মধ্যে ছিল, তাই প্রিয়াঙ্কা বলল, ও কিছু না বাবা, এটা মেয়েদের একটা জিনিস। এই বলে প্রিয়াঙ্কা তার ঘরে চলে গেল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে প্রিয়াঙ্কা বিছানা থেকে উঠে দাঁড়ায়। তখন অবিনাশও ঘুমাচ্ছিল, আর প্রিয়াঙ্কা চুপচাপ টেন্টটিকে বার করে। এবার ছাদে গিয়ে টেন্টটা বসিয়ে আমি টয়লেট করে দেখি। এই বলে প্রিয়াঙ্কা ছাদে চলে গেল আর টেন্টের মধ্যে প্যান্টটিকে বসিয়ে দিল। তারপর বসে টয়লেট করলো, আর টয়লেট শেষে টেন্টটিকে আবার গুছিয়ে নিল। আহা, আজ তো দারুণ লাগলো। নির্ভয়ে টয়লেট করার মজাটাই আলাদা। এরপর প্রিয়াঙ্কা সেটিকে খাটের তলায় রেখে শুয়ে পড়ে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। প্রিয়াঙ্কা প্রতিদিন রাতে ছাদে টেন্ট নিয়ে যেত, তারপর টয়লেট সেরে আবার টেন্ট নিয়ে নিচে ফিরে আসতো। একদিন অবিনাশ তাকে বলল, কি হলো বলো তো প্রিয়াঙ্কা, অনেক দিন হয়ে গেল, তুমি তো রাতে টয়লেট যাওয়ার জন্য আমাকে ডাকছো না। ও কিছু না গো, আজকাল আবার আমার রাতে পায় না। আরে বাহ, এই অভ্যেসটাই তো দরকার ছিল। আজ তো আমি তোমার উপর খুব খুশি। এ শুনে প্রিয়াঙ্কা মনে মনে হাসতে লাগলো, কিন্তু ওই রাতে সব গন্ডগোল হয়ে গেল। প্রিয়াঙ্কা টেন্ট নিয়ে ছাদে যাওয়ার সময় টেন্টটি পড়ে গেল, আর তার সাথে একটি শব্দও হলো। আরে বাবারে, হাত থেকে তো টেন্টটা পড়ে গেল, কি করব এখন? চলে যাব? না না, এখন তো সবাই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, এই সামান্য আওয়াজে কেউ আর ছাদে আসবে না। কিন্তু এই আওয়াজে হরিহরের ঘুম ভেঙে গেল। আরে, ছাদে আবার এসব কিসের শব্দ? চোর টোর আসেনি তো? হরিহর সঙ্গে সঙ্গে ছাদে চলে গেল আর দেখে যে প্রিয়াঙ্কা টেন্টের ভেতরে ঢুকছে। আরে আরে বৌমা, তুমি এত রাতে এখানে কি করছো? আর তাছাড়া ছাদে এমন টেন্ট বসালে কেন? প্রিয়াঙ্কা খুব ভয় পেয়ে যায়, আর সে কিছুই বলতে পারে না। টেন্টের মধ্যে প্যান দেখতে পেয়ে হরিহর রেগে গিয়ে বলে, এ কি, তুমি ছাদে টেন্ট বসিয়ে এতে শৌচকর্ম করছো? তুমি কি অনর্থ করছো বলো তো? চিৎকারের আওয়াজ শুনে অবিনাশ আর বসুন্ধরাও সেখানে চলে আসে। না না বাবা, আপনি যেমনটা ভাবছেন আসলে তেমনটা নয়। আমার বাইরে যেতে আসলে একটুও ভালো লাগে না, আর ঘরের বাইরে পটি করতে যেতেও আমার খুব ভয় করতো। তাছাড়া এটা তো ঘরের বউদের সম্মানের ব্যাপার। তবে তুমি কি বলতে চাইছো বলো তো? এই গ্রামের কোনো মেয়েদের সম্মান নেই? শোনো বৌমা, তুমি কিন্তু আমার কথা না শুনে অনেক বড় ভুল করলে। তাই কাল সকাল হতেই তুমি তোমার মায়ের বাড়িতে চলে যাবে। প্রিয়াঙ্কা কাঁদতে লাগলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ও ঘরে গিয়ে নিজের জামা কাপড় ব্যাগে ভরতে লাগলো, আর হরিহরও নিজের ঘরে চলে যায়। আর তখনই ওর পেটে ব্যথা শুরু হয়। পেটে যে আমার খুব ব্যথা করছে, মনে তো হচ্ছে আমাকে হালকা হতে যেতে হবে। এই বলে হরিহর টর্চ হাতে বেরিয়ে পড়লো, আর জঙ্গলে গিয়ে টর্চ বেঁধে বসে পড়লো। আশেপাশে একটা সাপ ঘুরছিল, আর সে হরিহরের পায়ে কামড় দেয়। বাঁচাও, বাঁচাও আমাকে! ওরে বাবারে, সাপ, সাপ কামড়েছে আমার পায়ে, সাপ! এভাবেই হরিহর চিৎকার করতে থাকে। চিৎকারের এমন আওয়াজ শুনে বাড়ির সকলে সেখানে পৌঁছলো, আর হরিহরকে নিয়ে হাসপাতালে গেল। হাসপাতালে তার চিকিৎসা করানো হলো, আর বহু চেষ্টার পর হরিহর বেঁচে গেল। রাতে আপনি জঙ্গলে কি করছেন বলুন তো, যে আপনাকে সাপে কামড়ালো? শৌচকর্ম করতে গিয়েছিলাম ডাক্তার বাবু। কি, আপনারা কিনা বাইরে টয়লেট করতে যান? এ তো খুবই বাজে কাজ। ছি, বাইরে শৌচকর্ম করলে যে অনেক রোগ হতে পারে। দেখলেন তো বাবা, এবার কি হলো? আমি তো আপনাকে এতদিন এটাই বোঝাতে চাইছিলাম। তুমি ঠিকই বলেছিলে বৌমা, আজ আমি বুঝতে পারছি আমাদের বাড়িতে শৌচালয়ের কতটা প্রয়োজন। কালই আমি বাড়িতে শৌচালয় তৈরি করব। পরের দিন থেকে বাড়িতে শৌচালয় বানানো শুরু হয়ে গেল, আর কিছুদিনের মধ্যেই বাড়িতে শৌচালয় রেডি হয়ে গেল। সবাই তো খুব খুশি ছিল, আর প্রিয়াঙ্কার তো খুশির কোনো সীমানা ছিল না। ওদের দেখা দেখি গ্রামের অন্যান্য বাড়িতেও শৌচালয়ের কাজ শুরু হলো, আর সবাই শান্তিতে টয়লেট করলো।